একাত্তর সংযোগ আরো একবার আমন্ত্রণ। অ্যাডভোকেট তাজুল ইসলাম, আপনার কাছে যাচ্ছি। যে প্রসঙ্গগুলো আমি বিরতির আগে উল্লেখ করছিলাম যে অগ্নিসংযোগ, হামলা, আক্রমণ ইত্যাদি পরিচালনার ক্ষেত্রে অনেকেই সরাসরি যুক্ত নন এবং আপনারা বারবারই বলছেন যে আপনারা যাদের আইনজীবী হিসেবে কাজ করছেন তারা কোনোভাবেই যুক্ত নন, কিন্তু যেটি অন্য পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে বিভিন্ন পত্রপত্রিকায় তখন প্রকাশ্যভাবে এসছে তাদের বিভিন্ন বক্তব্য এবং পাকিস্তান বাহিনীর সাথে তাদের সখ্যর কথাও এসছে এবং তার সাথে সাথে যেটি এসছে যে পাকিস্তানের সেই সময়কার সরকারের সাথে বা নেতৃত্বের সাথে আনুষ্ঠানিকভাবে তারা একাত্মতা ঘোষণা করেছিলেন জামাতে ইসলাম সংগঠন হিসেবে। তো সেক্ষেত্রে এই সমস্ত অভিযোগে কি তারা অভিযুক্ত নন? দেখুন, অভিযোগ এবং প্রমাণ কিন্তু দুটো ভিন্ন জিনিস। একটা ফৌজদারি মামলার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেগুলো আপনি রাজনৈতিকভাবে বাইরে যত কথাই বলুন না কেন সেগুলো আদালতে এসে সাক্ষ্য প্রমাণ দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। আপনি যে কথাগুলো বললেন এগুলো প্রত্যেকটা হচ্ছে তাদের রাজনৈতিক বক্তব্য তারা বাইরে দিচ্ছেন, কিন্তু সেটা কোর্টে এসে কি তারা প্রমাণ করতে পেরেছেন? অধ্যাপক গোলাম আজম সাহেবের ব্যাপারে তারা 6টি চার্জ নিয়ে এসেছিল, তার 5টি হচ্ছে একটা হচ্ছে কনস্পিরেসি, একটা প্ল্যানিং, একটা ইনসাইটমেন্ট, একটা হচ্ছে কমপ্লিসিটি এবং আরেকটা শিরু মিয়ার হত্যাকাণ্ডের ব্যাপারে। এখন দেখুন, শিরু মিয়া হত্যাকাণ্ডের সাথে গোলাম আজম সাহেবকে কিভাবে জড়ানো হলো যে উনি একটা চিঠি লিখে দিয়েছিলেন এবং সেই চিঠির মধ্যে ছিল যে উনি তাদেরকে ফিনিশ করে দেওয়া হোক, কিন্তু সেই চিঠিটা যিনি লিখেছেন তিনি মৃত, যার কাছে লেখা হয়েছে তিনি মৃত, তিনি যেটি করেছেন সে মৃত। তাহলে একটু বলে নিতে চাই, এই বিষয়টি এখনো বিচারাধীন এবং এখনো এই বিষয়টি রায় হয়নি। আমি আশা করব আপনি এই মামলাটি নিয়ে কোনো উদাহরণটা না উদাহরণ আমি দিচ্ছি এই কারণে বিচারাধীন বিষয়ে কতটুকু যাওয়া যাবে সেটা আমি জানি, কিন্তু আমার কথা হচ্ছে যে যারা বলা হচ্ছে যে এই অগ্নিসংযোগ ধর্ষণ, আপনি ঢালাও ভাবে এই সেগুলোকে বললে তো হবে না। আপনি কোর্টে এসে প্রমাণ করেন যে এই অপরাধের সাথে উনি এইটাতে উস্কানি দিয়েছেন, এইটাতে উনি প্ল্যানিং এর সময় ছিলেন, এইটা সংগঠনের সময় সরাসরি উনি নির্দেশ দিয়েছেন, অথবা যারা সংগঠন করেছে তাদেরকে তিনি নির্দেশ দিয়েছিলেন, অথবা তাদেরকে তিনি প্রিভেন্ট করতে পারেননি। এগুলো কথা বাইরে বলা এক জিনিস, আদালতে এসে প্রমাণ করা সম্পূর্ণ ভিন্ন জিনিস। একটি অভিযোগের প্রমাণ তারা সেভাবে করতে পারেনি। এসে বলছে পত্রপত্রিকা রয়েছে, আপনারা দেখে নিন। পত্রপত্রিকা থাকলে কি হবে? আপনারা বারবার বলছেন যে এই আদালতটি হচ্ছে ডোমেস্টিক স্ট্যান্ডার্ডের একটা আদালত। ডোমেস্টিক স্ট্যান্ডার্ড বাংলাদেশের আইনে যেটা বলা হয়েছে যে সেখানে আপনাকে সন্দেহের ঊর্ধ্বে উঠে সেগুলো প্রমাণ করতে হবে। তুরিন আফরোজ বারবার বলছেন যে সন্দেহের ঊর্ধ্বে উঠে প্রমাণ করতে হবে না। কোন আইনে আছে যেটা সন্দেহের ঊর্ধ্বে উঠে প্রমাণ করতে হবে না? আপনারা যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আসেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তারা যে ধরনের স্ট্যান্ডার্ড এভিডেন্সের ক্ষেত্রে ফলো করে সেটাকে এখানে করা হচ্ছে। আমি যেটা উদাহরণ দিচ্ছিলাম যে চিঠি যাকে লেখা হয়েছে তিনি জানেন তিনি নেই, যাকে লেখা হয়েছে তিনি নেই, যিনি পড়েছেন তিনি নেই, শুধুমাত্র একটা শ্রুতি কথার ভিত্তিতে একজন মানুষকে কি সাক্ষী দিয়ে সাজা দেওয়া সম্ভব হবে? আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে একটু রাখতে চাই, সেটি হচ্ছে যে আমি যেটি আপনাকে বলেছিলাম যে সেই সময় পাকিস্তানের যে সরকার ছিল সেই সরকারের সাথে আনুষ্ঠানিকভাবে এক ধরনের একাত্মতা ছিল জামাতে ইসলামের সংগঠন হিসেবে এবং সেই সময় জামাতে ইসলামের নেতৃত্ব দানকারী ছিলেন আজকে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেক্ষেত্রে তারা কোনোভাবে অভিযুক্ত হন কিনা? জি দেখুন, একটা রাজনৈতিক দলের রাজনৈতিক ভূমিকা কখনো 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে সেটাকে অফেন্স হিসেবে ডিক্লেয়ার করা হয়নি। আপনাকে যখন আপনি কথা বলবেন আপনাকে বুঝতে হবে রাজনৈতিকভাবে জামাত ইসলামীর অখণ্ড পাকিস্তানের পক্ষে অবস্থান ইটসেলফ ইজ নট অ্যান অফেন্স। তাদের রাজনৈতিক অবস্থানকে যদি অপরাধ বলতে হয় আমাদের এই আইনে কিন্তু সংজ্ঞা দেয়া হয়েছে যে কোনটা অপরাধ হবে। আপনি যদি ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক অথবা কোনো সিভিলিয়ান পপুলেশনকে ধ্বংস করার জন্য, রাজনৈতিক বা অন্য কোনো কারণে যদি আপনি ধ্বংস করার জন্য যান তাহলে সেটা অপরাধ। পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়াটা কিন্তু কোনো অপরাধ নয়, যদি এটা আপনি রাজনৈতিকভাবে সমালোচনা করতে পারেন। আপনি বলেছেন, আমার মনে হয় আপনি স্পষ্ট করেছেন আপনার পয়েন্টগুলো। অ্যাডভোকেট তুরিন আফরোজ। জি, 4টি বিষয় আমি এখান থেকে বলবো। প্রথমেই হচ্ছে যেটুকু একটু আগে শেষ করে নেওয়াটা ভালো, সেটা হচ্ছে একটু আগে আলোচনা এসেছে শাহবাগের সাথে যুদ্ধ অপরাধের বিচারে কোনো সম্পর্ক আছে কিনা নাই। আমি মনে করি এখানে মামুন আহমেদ সাহেব বললেন এবং একই রকম ভাবে অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব বললেন। আমরা যদি ওই 13 দফা 3য় দফাটি দেখি সেখানে বলা হচ্ছে শাহবাগ আন্দোলনে নেতৃত্ব দানকারী নাস্তিক মুরতাদ। এখন কথা হচ্ছে শাহবাগের আন্দোলনে যদি নাস্তিকরা যদি সেখানটাতে নেতৃত্ব দেয় সেটি কি যুদ্ধ অপরাধের বিচারের দাবিতে বা যে দাবিতে হোক যুদ্ধ অপরাধের বিচার বিষয়ক যদি সম্পর্ক না থাকে তাহলে আজকে তাদের মানে শাস্তির জন্য এত উতলা কেন হেফাজতে ইসলাম এবং জামাত ইসলাম, এটা আমার বোধগম্য নয়। 3টি বিষয় এসেছে বিচার সম্পর্কিত। এক নম্বর যেখানে বলা হচ্ছে যে খুব স্পেসিফিক এক্সাম্পল দিয়েছেন আপনি অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং আমি আপনাকে খুব হামলিং যেটা মনে করিয়ে দিতে চাই সেটি হচ্ছে যেহেতু যে এক্সাম্পলটা আপনি দিয়েছেন সেটি হচ্ছে একটি বিচার্য বিষয় যেটি রায় আমরা অপেক্ষা করছি, সুতরাং এই ব্যাপারে আমি কোনো কমেন্ট এক লাইনও আমি করতে চাইনি। কিন্তু আপনারা কিন্তু সেখানে মৃত্যুদণ্ড দাবি করেছেন ওই এভিডেন্সের ভিত্তিতে, আমাকে বলতে দিন অ্যাডভোকেট, এটা হচ্ছে কোর্ট না, কোর্টে উত্তর আপনারা দিয়েছেন আমিও দিয়েছি। আমি বলেছি সেই ঘটনার পুনরাবৃত্তি এখানে করবার কোনো দরকার নেই, অন্ততপক্ষে এইটুকু ঠান্ডা মাথায় বুঝবার মতো অবস্থা আপনার আছে বলে আমি আশা করি। তাহলে কথা আসছে যে এভিডেন্সের ব্যাপারে উনি বললেন যে আমি নাকি বলেছি
কোনো একটি পার্টিকুলার মামলা না, জেনারেলি আমি বলেছি যে এই বিচার যেটি হচ্ছে সেখানটিতে নাকি বিয়ন্ড রিজনেবল ডাউট, সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করবার কিছু নেই, কথাটি হচ্ছে সম্পূর্ণভাবে ভুল এবং এটি হচ্ছে আমার কথাটিকে মিথ্যাভাবে উপস্থাপন করা। কেন সেটা বলছি, সন্দেহের উপর আমি উত্তর ওনাকে বলতে দিতে হবে। অ্যাডভোকেট তাজুল ইসলাম, আমাকে মিথ্যা বলার বলছেন কেন? কিন্তু আপনি বলেছেন যে এখানে যুদ্ধাপরাধের মামলায় বিয়ন্ড রিজনেবল ডাউট যেতে হবে না, তাহলে কোন স্ট্যান্ডার্ড আপনি বিচার করছেন? একটু বলতে হবে, আপনি আপনার পয়েন্টই মেক করেছেন। না, অ্যাডভোকেট তাজুল ইসলাম, একটু অ্যাডভোকেট তুরিন আফরোজকে সুযোগ দিতে হবে তার বক্তব্যটি দেওয়ার জন্য। তাজুল ইসলাম সাহেব, আপনি শুধু একা একদিন যদি পুরো সময় নেন কোনো আপত্তি নাই, কিন্তু যেখানটাতে আমরা আছি আমাদের কথাও কিন্তু শুনতে হবে, আমাকেও সুযোগ দিতে হবে। আপনার কথা আমি শুনেছি, আপনার কথাটিকে আমি উত্তর দিচ্ছি। আপনি আপনার কথা বলেছেন, আমাকে বলতে দিন। আপনি বলেছেন সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করবার কিছু নেই, এই কথাটি আমি বলেছি না, সরি, এই কথাটি আমি কখনোই বলিনি এবং এখন আমি পাবলিকলি বলছি যুদ্ধ অপরাধের বিচারের ক্ষেত্রে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুফ করবার ব্যাপার রয়েছে, তবে প্রুফ করার পদ্ধতিটি কি হবে, প্রমাণ করার পদ্ধতিটি কি হবে সেটি হচ্ছে ভিন্ন। সেটি যদি আমি সনাতনী বা তথাকথিত যে ফৌজদারি আইনে প্রমাণের মধ্যে দিয়ে যাই সেটি হবে ভুল, তবে যুদ্ধ অপরাধের বিচারের ক্ষেত্রে প্রমাণের যে নিয়ম সেটি আলাদা, কিন্তু সেখানেও বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করতে হবে। সুতরাং এই ব্যাপারে আমার বক্তব্যকে ভুল উপস্থাপন করার কোনো অধিকার আপনার নেই। দ্বিতীয়, আপনি যে কথাটি বলেছেন বিচার সম্পর্কিত, তৃতীয়, প্রথমটি বিচার নিয়ে স্পেসিফিক এটি, তৃতীয় কথাটি আপনি বলেছেন বিচার নিয়ে, বলেছেন যে অখণ্ড পাকিস্তানকে কেউ কামনা করা, সেটা সপক্ষে দাঁড়ানো কোনো যুদ্ধ অপরাধ নয়, মানবতার বিরুদ্ধে অপরাধ নয়, গণহত্যা নয়। আপনার সাথে আমি 100% একমত। যুদ্ধ অপরাধের বিচার বা এই কোন রকমের অপরাধ কিন্তু অখণ্ড পাকিস্তান চাওয়ার মধ্যে নেই, এটি হচ্ছে একটি পলিটিক্যাল পজিশন। কিন্তু অখণ্ড পাকিস্তানের নামে সাধারণ মানুষকে হত্যার উন্মাদনা সৃষ্টি করা সেটি হচ্ছে অপরাধ। অখণ্ড পাকিস্তানের নামে আপনি অস্ত্র তুলে দিচ্ছেন দুষ্কৃতকারীদের মারবার জন্য, সেই দুষ্কৃতকারী হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের ধ্বজাধারীরা। সেদিন বাঙালি জাতীয়তাবাদের ধ্বজাধারী কারা ছিল? একটি পুরো জাতি। সেই জাতির মধ্যে শুধুমাত্র হাতে অস্ত্র নিয়ে কয়েকজন মুক্তিযোদ্ধা ছিল? সেখানে সাধারণ মানুষটাকে সেদিন বাংলাদেশ চাইনি? নাকি আজকে আপনি অস্বীকার করবেন ইতিহাসকে? তাহলে তো আমাদের সংবিধান, আমার কথা রাজনীতির দিকে চলে যাচ্ছেন। আমার রাজনীতি নয়, এটি সংবিধান, এটি সংবিধান। সেটা তো প্রমাণ করতে হবে। আপনি সেই উন্মাদনা সৃষ্টিটা তো আদালতে এসে আপনি প্রমাণ করবেন যে এই সেটি আপনি প্রমাণ না করে ঢালা বক্তৃতা দিলে হবে না। ডক্টর তুরিন আফরোজ এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম, আপনাদের দুজনের কাছে একটি প্রশ্ন, আমি আশা করব যে দুজন একজনের পর একজন উত্তর দেবেন। সেটি হচ্ছে যে আমরা জানি যে এই নেতৃত্ব থেকে প্যারামিলিশিয়া বাহিনী গঠিত হয়েছে, আল শামস, আল বদর এবং রাজাকারের মতন কিছু বাহিনী গঠিত হয়েছে যারা সশস্ত্রভাবে সংগ্রাম করেছে সে সময় অখণ্ড পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য। তো সেটি কি কোনোভাবে অভিযুক্ত হয় কিনা বা সেটি কোনোভাবে অপরাধ হয় কিনা, অ্যাডভোকেট তাজুল ইসলাম, আমি আশা করব আপনারা দুজনে একটু সংক্ষেপ উত্তর দেবেন। জি, বাহিনী গঠন করাটা কোনো অপরাধ নয়, কিন্তু আপনি যদি বাহিনী সরাসরি কোনো অফেন্স সংগঠিত করে সেই অপরাধের সাথে যদি সম্পৃক্ততা প্রমাণ করা যায়, ডেফিনেটলি সেটি আপনি বিচারের জন্য আনতে পারেন। আপনার মানে হচ্ছে যে এই বাহিনীগুলোকে সরকারি গেজেট দিয়ে, আইন দিয়ে তৈরি করা হলো, সেই আইন দিয়ে যারা আইন প্রণয়ন করলো তাদের বিচার আপনি চাচ্ছেন না, যাদের কমান্ডের এটাকে ন্যস্ত করা হয়েছিল সেনাবাহিনী, তার বিচার আপনি করছেন না, আর বরং আপনি বলে দিচ্ছেন এবং এই বাহিনীগুলো গঠনের সাথে যারা ছিল তার সাথে যে জামাত ইসলামী জড়িত ছিল সেটাকে আপনাকে বাইরে রাজনৈতিক বক্তৃতা দিলে তো হবে না, সেটা কোর্টে গিয়ে আপনি প্রমাণ করেন অমুক জায়গায় গোলাম আজম সাহেব বলেছেন। অ্যাডভোকেট তাজুল ইসলাম, একটু আমাকে যদি বলেন যে আপনি বললেন যে এই প্যারামিলিশিয়া বাহিনী গঠন করাটা কোনো অপরাধ নয় যদি না তারা কোনো অপরাধ সংগঠন করে। আপনি কি একটু বলবেন আমাকে নেক্সাস প্রমাণ করতে হবে? জি, অ্যাডভোকেট তাজুল ইসলাম, আপনি কি একটু বলবেন যে এই বাহিনীগুলো কি কোনো অপরাধ সংগঠিত করেছিল বলে আপনি মনে করেন? না, ব্যক্তিগতভাবে দেখেন কোন বাহিনী কোন অপরাধ করেছে কিনা এটা ঢালাও মন্তব্য আইনজীবী হিসেবে আমি করতে পারি না। আমাকে যেটা বলতে হবে যে এই বাহিনীর এই সদস্যটি অমুক জায়গায় এই অফেন্সটি করেছে এবং আমার আসামি এই অফেন্সের সাথে, আপনি কি মনে করেন যে আইনজীবী হিসেবে এই বাহিনীগুলো অপরাধ করেছে বলে কোনো প্রমাণ আপনি পাননি? এই বাহিনীগুলো অপরাধ করেছে মানে কি? এই বাহিনীর কতজন সদস্য, কে অপরাধ করেছে, কোথায় অপরাধ করেছে? আপনি তো ঢালা বক্তৃতা দিয়ে একটা বিচার হবে না। আপনি রাজনীতি করতে পারেন ঢালা বক্তৃতা দিয়ে, আপনাকে যেটা এই কোর্টে এসে প্রমাণ করতে হবে যে এই বাহিনী অমুক ইউনিট অমুক জায়গায় গিয়ে অমুক অফেন্সটা করেছে এবং এই আসামি ওই অফেন্সটার সাথে অমুক ভাবে সম্পৃক্ত ছিল, সেটি প্রমাণ না করে অমুক বাহিনী অপরাধ করেছে, এটা কোনো বিচারের বিষয় হলো? এটা তো বিচারের বিষয় হতে পারে না। বিচার করতে হলে বিচারের মতো হতে হবে। যেটি আমার প্রশ্ন ছিল, আরেকটা জিনিস হচ্ছে যে আপনি কিন্তু হেফাজত এবং জামাত ইসলামীকে একসাথে করে ফেলছেন। আমরা এই প্রসঙ্গটিতে আসব।
আপনি আমরা যেমন এই বিচার চাইতে পারেন, প্রসঙ্গটিতে ফাঁসি চাইতে পারেন, কিন্তু আরেকজন যদি অ্যাডভোকেট তাজুল ইসলাম, আমি অনুরোধ করছি যে এই তার প্রসঙ্গটিতে প্রতিবাদ আমরা করার অধিকার আসবো। তাদের আছে। আমি তুহিনের অনুরোধ বলার করছি আগে যে এই নিখিল, আমি প্রসঙ্গটিতে একটা আমরা আসবো মন্তব্য এবং আরো করতে বিস্তৃতভাবে চাইছি। আলোচনা করব। জনাব শাহরিয়ার কবির, আমি আপনার আমি কাছে আসবো, একটু- কিন্তু একটু অ্যাডভোকেট তুহিন আফরোজের কাছ থেকে আইনি বিষয়টির একটি উত্তর আমি চাই যে এই প্যারামিলিশিয়া বাহিনীগুলো গঠন করাটা কোন রকমের অপরাধ কিনা এবং মিথিলা, তারা আমি বললে তুরিনের বলাটা সহজ হবে। আমি জি। যে অভিজ্ঞতার কথাটা বলছি, যে প্রথম কথা একটা স্বীকার করতে হবে, দৈনিক সংগ্রাম পত্রিকাটি এটি কি জামাত ইসলামের মুখপত্র কি নয়? আমরা জানি দৈনিক সংগ্রাম পত্রিকা জামাত ইসলামের মুখপত্র। এই দৈনিক সংগ্রাম পত্রিকাতে গোলাম আজম সাহেব কি বলেছেন, নিজামী সাহেব কি বলেছেন, মুজাহিদ সাহেব কি বলেছেন, এগুলো লেখা আছে। সংগ্রামে লেখা হচ্ছে আলবদর বাহিনীর বীর জওয়ানরা অমুক দিন এতজনকে 17 জনকে 9 জন দুষ্কৃতকারী হত্যা করেছে, এরা এটা করেছে, রাজাকাররা এতজন দুষ্কৃতকারীকে হত্যা করেছে। নিয়মিতভাবে সংগ্রাম পত্রিকাতে এগুলো ছাপা হয়েছে। গোলাম আজম সাহেব আলবদরদেরকে, রাজাকারদেরকে কিভাবে অ্যাড্রেস করছেন, কি ভাষায় অ্যাড্রেস করছেন। মুজাহিদ সাহেব, তিনি তো আদালতে ছিলেন, মুজাহিদ সাহেবের বিরুদ্ধে আমি আদালতে সাক্ষ্য দিতে গিয়ে সমস্ত তথ্যগুলো দৈনিক সংগ্রাম থেকে আমি উদ্ধৃত করেছি। আলবদর যে বইটা পাকিস্তান থেকে জামাত ইসলামী বের করেছে, সেইখান থেকে আমি উদ্ধৃত দিয়েছি যে জামাত ইসলামীর সঙ্গে আলবদর বাহিনীর সম্পৃক্ততা এবং আলবদর বাহিনী কিভাবে জেহাদে অংশগ্রহণ করেছে, দুষ্কৃতকারীদের তাদের ভাষায় হত্যা করেছে, এবং সেই বিবরণগুলো কিন্তু সেখানে আছে। এখন তাহলে আমাকে বলতে হবে যে দৈনিক সংগ্রাম আমাদের পত্রিকা না, কিংবা দৈনিক সংগ্রামে যা বেরিয়েছে এটা আবার প্রমাণ করতে হবে যে বলেছেন কিনা, তাহলে সেদিন সেখানে যেতে হবে, অন্য কাগজ একই কথা। এটা তো অদ্ভুত যুক্তি যে পত্রিকায় একটা রিপোর্ট আসলো, সেই দৈনিক conclusive সংগ্রাম প্রমাণ জামাতের মুখপাত্র, আপনি সেটাকে দৈনিক সংগ্রাম অন্য তথ্য দিয়ে প্রমাণ করতে পেরেছেন? দৈনিক সংগ্রামকে সংগ্রামের একটা বিশ্বাস রিপোর্ট দিয়ে আপনি প্রমাণ করতে করতে হবে। এই জন্য ট্রাইব্যুনাল আইনে পরিষ্কারভাবে বলা হয়েছে খবরের কাগজে যা বেরিয়েছে সেটা তথ্য হিসেবে আদালতকে গ্রহণ করতে হবে। দৈনিক সংগ্রামের কোন স্পেসিফিক ঘটনাকে সমর্থন করে আপনি কোনো সাক্ষী দেননি। আপনি ঢালাওভাবে বলেছেন দৈনিক সংগ্রামে এটা ছাপা হয়েছে, সেটা ছাপা হয়েছে। কোন ঘটনা দৈনিক সংগ্রামে ছাপা হওয়া আমার ঘটনাকে আমি প্রত্যেকটা ক্লিপিং দিয়েছি আমার সাক্ষী দিয়েছেন, আপনার সাক্ষী আমি দেখেছি। আমার প্রত্যেকটা বক্তব্য মুজাহিদ সাহেবের ছবি সহ বক্তৃতা আমি সেখানে ছবি সহ পোস্ট বক্তৃতা করেছি। দিয়েছেন, উনি বলেছেন দেশ রক্ষা করতে হবে, আমাদের সেটা কি সাথে কোনো কাজী সিরাজ আছেন আপনি যিনি কিছু substitute করতে যুক্ত পারেননি, করতে একটা চাচ্ছেন। অভিযোগ। আপনি বলেছেন আমি অ্যাডভোকেট তুহিন আফরোজের কাছে আসবো, কিন্তু কাজী সিরাজ এই প্রসঙ্গে কিছু যুক্ত করতে চাইছেন। আমি তার বক্তব্য নিয়ে আমি অ্যাডভোকেট তুহিন আফরোজের কাছে আসবো। কাজী সিরাজ। না, এটা তো স্পষ্ট, এই যে বিতর্কটা হচ্ছে আমার মনে হয় এটা ইতিহাসের বিকৃতি হচ্ছে। ডিফেন্সের যিনি লয়ার, স্বাভাবিকভাবে ডিফেন্সের পক্ষে কথা বলবেন, এটা বলতেই হবে তাকে। এখানেও তিনি কোর্টে যা বলেছেন, এখানে আমার মনে হয় তাই বলছেন। তো এটা তো প্রতিষ্ঠিত সত্য কথা। 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালে জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে পাকিস্তানিদের পক্ষে। শাহরিয়ার কবির সাহেব যে কথাগুলো বললেন, দৈনিক সংগ্রামের কথা বললেন, এগুলো তো সত্যি। দৈনিক সংগ্রাম এখনো তখনকার পত্রিকা পাওয়া যাবে, যে কোনো লোক সে দৈনিক সংগ্রাম থেকে দেখে নিতে পারবে। সেখানে সবার বক্তৃতা আছে, তাদের দলীয়, তখন ইসলামী ছাত্র সংঘ নাম ছিল তাদের ছাত্র সংগঠনে, বিভিন্ন জায়গায় তারা সফর করেছেন, ছাত্র সংগঠনের নেতা কর্মীদের বক্তৃতা করেছেন, এবং বক্তৃতার সাবজেক্ট একটাই, পাকিস্তান ধ্বংস করার জন্য দুষ্কৃতিকারীরা উঠে পড়ে লেগেছে, ওদের মোকাবিলা করতে হবে, ওদেরকে নির্মূল করে পাকিস্তান রক্ষা করতে হবে। এই কথাগুলো তারা বোধ হয় পত্রপত্রিকা ছাপা হরফে এখনো আছে, ইতিহাস হয়ে আছে। কাজে ইতিহাসকে অস্বীকার করলে তো আমি ইতিহাস অস্বীকার আম- করছি। আ- যদি এই ধন্যবাদ, পত্রিকায় জনাব conclusive সিরাজ, প্রমাণ আপনি হয়, আমাদের তাহলে সাথে তার এই বিচারের কথার দরকার নেই, তাহলে পত্রিকার যুক্ত রিপোর্টগুলো দিয়ে হয়েছেন, জাজমেন্ট সেই জন্য হয়ে যেতে আপনাকে পারে। আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। অ্যাডভোকেট তাজুল ইসলাম, আমি আপনার কাছে আসবো, তবে বিরতির পর আসতে চাই অ্যাডভোকেট তুহিন আফরোজের কাছে প্রথম, এবং তারপর শুনবো আরো অন্যদের বক্তব্য।